আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছি। আজকেও প্রতিদিনের মতো আশা করি খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। আজকের আলোচ্য বিষয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ ফর ক্লাস 8, 9, 10, 6, 7-এও প্রযোজ্য হয়। তবে এই আলোচনাগুলো সাধারণত উপরের ক্লাসে বেশি আসে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে সাধারণত অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে শুধু সাধারণত কি অ্যাফার্মেটিভ টু নেগেটিভের কাজ হয়ে থাকে, কিন্তু কখনো কখনো মাঝে মাঝে ইম্পারেটিভ সেন্টেন্সেরও কাজ পাওয়া যায়। সেক্ষেত্রে দেখা গেছে এই ধরনের বাক্যগুলো একটু উপরের লেভেলেই আলোচনা হয়ে থাকে বা প্রশ্ন হিসেবে এসে থাকে। তাহলে আমরা আজকে শিখব একটা সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। তাহলে আমরা চলে যাই রুলসে। ইতিমধ্যে বোর্ডে একটি রুলস উপস্থাপন করা হয়েছে। আসলে আমাদের আগে একটু জানতে হবে হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি যে সকল সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, নিষেধ, পরামর্শ, অনুরোধ, ক্ষমা ইত্যাদি বোঝায়, ওই সকল বাক্যগুলোকে বলা হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর আমাদের চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় এবং কি লেট দিয়ে শুরু হয়। লেট দিয়ে শুরু হয় মানে এই দুইভাবে সাধারণত কি ইম্পারেটিভ সেন্টেন্সকে পাওয়া যায়, হয় কোনো না কোনো ভার্ব থাকবে অথবা কি লেট থাকবে। তাহলে আমরা রুলসে চলে যাই। প্রথম রুলসে দেওয়া আছে কি, সাবজেক্ট যদি ইজ পারসন অর্থাৎ ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয় এমন বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ আমরা জানি ফার্স্ট পারসন কারা। ফার্স্ট পারসন হচ্ছে সমান সমান আই এবং উই, আর থার্ড পারসন আমরা জানি সেকেন্ড পারসন হচ্ছে সমান সমান ইউ এবং ইয়োর। ইউ এবং কি ইয়োর। আর এই আই, উই এবং সেকেন্ড পারসন ইউ, ইয়োর এই চারটি শব্দ বাদ দিলে পৃথিবীতে যত ব্যক্তি, বস্তু, প্রাণীর নাম থাকে সেগুলোই আমরা জানি থার্ড পারসন। তো থার্ড পারসন আবার দুই রকম হয়, একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা কি থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো এখানে সূত্র যেটা বলছে, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অর্থাৎ সাবজেক্ট যদি আই এবং উই থাকে, আই এবং উই থাকে, অথবা থার্ড পারসন অর্থাৎ আই, উই, ইউ, ইয়োর এই চারটা বাদ দিয়ে যদি অন্য কোনো পার্সনে থাকে, তাহলে দেখা গেছে কি অন্য কোনো শব্দ যদি থাকে তাহলে কিন্তু সেটা থার্ড পারসন হিসেবে গণ্য হবে। আমি আবারও বলি, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে দ্যাটস মিন আই এবং উই থাকে কোনো বাক্যের সাবজেক্ট, অথবা থার্ড পারসনে থাকে অর্থাৎ সেই বাক্যের সাবজেক্ট আই, উই, ইউ, ইয়োর বাদ দিয়েও আরও অন্য যে শব্দগুলো নাম হয়, সেটা হতে পারে ব্যক্তির নাম, বস্তুর নাম বা প্রাণীর নাম, সেটাই মূলত থার্ড পারসন হিসেবে গণ্য হয়। সেক্ষেত্রে আই, উই ফার্স্ট পারসন এবং সেই নামগুলো হয় কি থার্ড পারসন। এই ফার্স্ট পারসন এবং থার্ড পারসনে যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ওই বাক্যের ক্ষেত্রে আমাদের এই রুলসটা প্রযোজ্য হবে। তাহলে একটু ভালো করে খেয়াল করি। সেক্ষেত্রে প্রথমে কি বসবে? লেট বসবে। তারপরে কি বসবে? সাবজেক্টের অবজেক্ট ফর্ম। আমরা জানি যে বিগত ক্লাসে আমরা শিখেছিলাম সাবজেক্টের অবজেক্ট ফর্ম, যেমন আই থাকলে সাবজেক্ট অবজেক্ট হয় কি মি, তারপরে হি থাকলে সাবজেক্ট অবজেক্ট হয় কি হিম, শি থাকলে সাবজেক্ট অবজেক্ট হয় কি হার, তারপর দে থাকলে সাবজেক্ট অবজেক্ট হয় কি দেম। এই বিষয়গুলো কিন্তু আমরা জানি। তারপর যারা না জানবো তারা অবশ্যই পার্সনের ক্লাসটা এবং কি সাবজেক্ট অবজেক্টে রূপান্তর করার যে প্রক্রিয়াটা, এটা প্রয়োজনে আমরা দেখে নিব, প্রয়োজনে আমরা বই থেকেও শিখে নিব। সেক্ষেত্রে আমার এখানে রুলস বলতেছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম প্লাস মূল ভার্ব হতে শেষ পর্যন্ত। এখানে কিন্তু সেন্টেন্স শেষ হয়ে যাবে, এখানে খুব জটিলতার বিষয় নেই। তাহলে আমরা প্রথমে চিন্তা করি এই বাক্যটা কি দেওয়া আছে, উই। আমি আগেই বলছিলাম উই ইজ এ ফার্স্ট পারসন। উই এবং আই এই দুটি শব্দ কি ফার্স্ট পারসন। তাহলে কি এখানে কি লেখা আছে? উই শুড এট দ্য রাইস। তাহলে আমরা প্রথমেই সূত্র অনুযায়ী কি আনবো? লেট আনবো, লেট। তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, এখানে সাবজেক্ট কে উই, তাহলে উই অবজেক্ট ফর্ম কি হবে? আস, তাহলে লেট আস। তারপরে কি মূল ভার্ব হতে শেষ পর্যন্ত, তাহলে এই পোস্টের মধ্যে মূল ভার্বটা কে? অবশ্যই এট, যেহেতু এট মানে কি খাওয়া, তাহলে মূল ভার্ব হতে শেষ পর্যন্ত তাহলে ব্যাপারটা কি আসবে? এট দ্য রাইস, লেট আস এট দ্য
রাইস। ভেরি সিম্পল। আমরা যদি থার্ড পারসন দিয়ে একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা থার্ড পারসন যদি বোঝার চেষ্টা করি, যেমন ধর থার্ড পারসন হি ওয়ান্টস এ বুক। ধরে নাও সে একটি বই চাচ্ছে বা একটি বই চায়। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ইম্পারেটিভ করি, এখানে কিন্তু আমাদের পার্সনটা কোন পার্সন হলো, এখানে ফার্স্ট পার্সন। তাহলে এখানে যে আমরা যদি চিন্তা করি ফার্স্ট পার্সন থার্ড পার্সন আছে, থার্ড পার্সন কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার। আমরা আগের এক্সাম্পল দেখেছিলাম আই এবং উই দিয়ে দেখেছিলাম, তার মানে উই এবং আই ছিল ফার্স্ট পার্সন, এখানে হি কি থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন যেহেতু আছে তাহলে আমরা এটাকে কী করবো, প্রথমে লেট আনবো। তাহলে হি এর অবজেক্ট ফর্ম কি, লেট হিম। হি এর অবজেক্ট ফর্ম আমরা জানি হিম। তারপরে কি মূল ভার্ব, এখানে মূল ভার্বকে ওয়ান্টস। তাহলে আমরা কি কি শিখে নেব, এখানে ওয়ানটা কি হয়ে যাবে, ওয়ান্ট। তারপরে কি এ। আমরা জানি যে যত রকম অবস্থা থাকুক, এখানে ওয়ান্টেড থাকতো অথবা ওয়ান্স থাকুক, ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ভার্বে কি হয়, মূল রূপ হয়। তাহলে কি হবে, লেট হিম ওয়ান্ট। তারপরে আদার ওয়ার্ড কি বা শেষ পর্যন্ত কি থাকে, এ বুক। দ্যাটস অল। তাহলে আমরা 2 নম্বর নিয়মে যাই। এটা একই নিয়ম, ফার্স্ট পার্সন বা থার্ড পার্সনের সাবজেক্টযুক্ত বাক্যে নট থাকলে, আমরা উপরের সেন্টেন্সগুলোতে দেখলাম যে কোনো নট ছিল না, মানে কোনো নাবোধক ক্লু ছিল না। এখানে যদি একই অবস্থা থাকে, যে কোনো বাক্য আই উই দিয়ে শুরু হয়েছে অথবা ইউর বাদ দিয়ে আরও অন্য যে কোনো নাম দিয়ে শুরু হয়েছে, তাহলে সেই বাক্যগুলো সাধারণত থার্ড পার্সন হয়ে যাবে সাবজেক্টগুলো। তো এমনটা যদি ঘটে, এখানেও কিন্তু আবার সেই ফার্স্ট পার্সনে একটা এক্সাম্পল দেওয়া আছে। তাহলে সেই বাক্যে যদি নট দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে সলভ করব, এখানে একটু খেয়াল করে একটা এক্সাম্পল দেওয়া আছে। যে আমরা এই এক্সাম্পলের একটি সূত্রটা যদি বোঝার চেষ্টা করি, এখানে লেট থাকবে, আবার সাবজেক্টের অবজেক্ট ফর্ম থাকবে যেমনটা উপরে ছিল। তারপরে নট, প্রশ্নে নট থাকলে সেই নটটাই বসে যাবে সূত্র অনুযায়ী সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসানোর পরে। তারপরে মূল ভার্ব থেকে কি শেষ পর্যন্ত। তাহলে আমরা একটু এক্সাম্পলটা দেখি, তাহলে একটু ক্লিয়ার হব। উই ডো নট হেট দ্য পুর। তার মানে আগের সেন্টেন্সে কিন্তু নট ছিল না, এই সেন্টেন্সে কি আছে, একটি নট আছে। যদি আমরা এমন বাক্যগুলো পাই যে বাক্যের সাবজেক্ট হবে ফার্স্ট পার্সন অথবা সাবজেক্ট হবে থার্ড পার্সন, সেক্ষেত্রে সেই বাক্যে আবার নটও পাই, তাহলে এই রুলসটা ফলো হবে। তাহলে নিয়ম কি, আগের মতো আমার কি বসে যাবে, লেট। এখন সাবজেক্টের অবজেক্ট ফর্ম, তাহলে উইর অবজেক্ট ফর্ম কি হবে, আস, লেট আস। তারপরে সূত্র জানি কি বসবে, নট, তাহলে লেট আস নট। মূল ভার্ব হতে শেষ পর্যন্ত, তাহলে মূল ভার্ব কি আছে এখানে, হেট দা, শেষ পর্যন্ত কি দা পুর। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা একটু বোঝার চেষ্টা করি, আগের বাক্যটায় যে নিয়মগুলো ছিল ঠিক পরের যে উদাহরণটা দিলাম এই বাক্যটায় সেম একই নিয়ম, শুধুমাত্র আগেরটায় নট ছিল না, আর এখানে নট থাকার পোস্টে নট থাকার কারণে আমাকে অবজেক্টের পরে সেই নটটা বসাতে হয়েছে। তাহলে পার্থক্য কিন্তু শুধুমাত্র এই জায়গাটা। নিশ্চয়ই তাহলে আমরা বুঝতে পেরেছি। আমরা 3য় নম্বর নিয়মে যাই, নেভারযুক্ত বাক্যের ক্ষেত্রে। অর্থাৎ আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পেয়েছি, এমন বাক্যে যদি আমরা নেভার পাই, আসলে ইম্পারেটিভ তো আমাকে নিজেকে তৈরি করতে হবে। প্রশ্ন কিন্তু অলওয়েজ অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে, মানে সাধারণ বিবৃতিমূলক বাক্য থাকবে। আর আমাকে কিন্তু কি করতে হবে, সলভ করার সময় কিন্তু ইম্পারেটিভের সেন্সে সলভ করতে হবে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আসলে আমি এই নিয়মে সলভ করব, যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো ক্ষেত্রে নেভার পাই, অর্থাৎ নেভারযুক্ত বাক্য পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই রুলসটা ফলো করব। তাহলে রুলসটা কি, প্রথমেই নেভার বসবে প্লাস ভার্বের মূল রূপ বসবে, অর্থাৎ ভার্ব যে রূপই থাকুক। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব কোনো কোনো সময় পাস্ট ফর্মে থাকে, কোনো কোনো সময় ভার্বের শেষে এস বা ইয়েস থাকে, যেমনটা আগের সেন্টেন্সে ঘটেছিল। আবার কোনো কোনো সময় ভার্বের মূল রূপ থাকে। মূল রূপ থাকলে আমি অ্যান্সারে মূল রূপ লিখব, কিন্তু প্রশ্নে যদি মূল রূপের জায়গায় পাস্ট ফর্ম থাকে অথবা ভার্বের শেষে এস বা ইয়েস থাকে, আমাকে অ্যান্সার করার সময় সেগুলোকে বাদ দিয়ে ওই ভার্বটা এক্সাক্ট প্রেজেন্ট ফর্ম অর্থাৎ মূল রূপে লিখতে হবে। এই কারণে এখানে রুলসটা লেখা হয়েছে ভার্বের মূল রূপ, তারপরে কি প্লাস ভার্বের পরের অংশ, অর্থাৎ প্রশ্নে যে ভার্ব থাকবে তার পরের অংশ যা থাকবে তাই লিখে দেবো। তার মানে এটাও খুব সিম্পল একটি রুলস। তাহলে আমরা একটু ফলো করি, এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। এখানে প্রশ্ন হিসেবে এক্সাম্পলে কী দেওয়া আছে, ইউ শুড নেভার টেল এ লাই অফ আদার্স। তাহলে একটু ভালো করে খেয়াল করি, আমি চিনব কীভাবে যে এই বাক্যটা এই রুলসে সলভ হবে। এই বাক্যে কী দেওয়া আছে, এই বাক্যের নেভার দেওয়া আছে, তার মানে নেভার যেটা দেওয়া আছে তার মানে কি এটা নেভারের রুলসে সলভ হবে। তো নেভারের রুলসে আমরা প্রথমে কী লিখবো, সেই নেভারটি লিখব, প্রশ্নে যে নেভার থাকবে সেই নেভারটা লিখব।
এবার আসি ভার্বের মূল রূপ। মজার বিষয় হচ্ছে এখানে ভার্বের মূল রূপই দেওয়া আছে, টেল দেওয়া আছে, তাহলে কি আমার সেই টেলটাই বসবে। তারপরে ভার্বের পরের অংশ, তাহলে ভার্বের পরের অংশ কি, এ লাই অফ আদার্স, তাহলে নেভার টেল এ লাই অফ আদার্স। তোমরা যদি অন্যভাবে চিন্তা করো, একটু ভালো করে 3টা রুলসে খেয়াল করবা যে এখানে লেটের পরে আসছিল সাবজেক্টগুলোর অবজেক্ট ফর্ম, যেমন এখানে হিম হয়েছে এবং এখানে কি হয়েছে, আস হয়েছে, সাবজেক্টগুলো কি অবজেক্ট ফর্ম। আর এরপরে কিন্তু মূল ভার্ব থেকে কিন্তু শেষ পর্যন্ত হয়েছে, যে মূল ভার্বের যে কাজ ছিল অবজেক্ট ফর্মের পরে নট থাকলে নট যোগ করতেছে, তারপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। আবার নেভারের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা, বাক্য অনেক বড় থাকতে পারে, বাট পোস্টে যেখানে নেভার ছিল, নেভারটা স্টার্ট হয়েছে, তারপর কি নেভার থেকে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সের বেসিক্যালি যে নিয়ম, আমরা যে কোনো সাধারণ বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় যে বেসিক্যালি যে নিয়মটা, সেটা হচ্ছে যে পোস্টের মধ্যে মূল ভার্ব খুঁজবো, সেই মূল ভার্ব থেকে কিন্তু আমি বাকি অংশ লিখে দিলে কিন্তু আমার সাধারণ ইম্পারেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে সেই রুলসটাই প্রযোজ্য হবে। তাহলে আমি সেটা একটু উল্লেখ করি। ব্যতিক্রমী যে নিয়মগুলো ছিল তা এতক্ষণ আলোচনা করেছি, যে লেট যুক্ত বাক্যগুলো কখন আনবো বা নেভার যুক্ত বাক্য থাকলে কী করব। কিন্তু সাধারণ হা বোধক ইম্পারেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে, সাধারণ হা বোধক ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা না বলি, ইম্পারেটিভ তো আমরা নিজেরা করব, আমরা বলতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্স। সাধারণ হা বোধক অ্যাসার্টিভ সেন্টেন্স এর ক্ষেত্রে, আমি কথাটা আবারও বলছি, সাধারণ হা বোধক অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। কেন বললাম, আমরা ইতিপূর্বে যে 3টি নিয়ম শিখেছি, সেই 3টি নিয়মে কিন্তু একটি ছিল ফার্স্ট পারসন, সেটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, বাট ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত হাবোধক বাক্য, আবার ফার্স্ট পারসন থার্ড পারসন যুক্ত নাবোধক বাক্য, একটা ছিল নেভার যুক্ত বাক্য, বাট এটা হচ্ছে সাধারণ হাবোধক বাক্য। যেমন ধরো আমি যদি বলি ইউ শুড রিড দ্য বুক, একটা বাক্য, তাহলে এই বাক্যটা আমরা সলভ করব কিভাবে? এই বাক্যটা সলভ করার বিষয় হচ্ছে, নিয়ম হচ্ছে কি, আমি নিয়মটা নিচে লিখি, প্রশ্নের মূল ভার্ব হতে শেষ পর্যন্ত। তার মানে প্রশ্নে তুমি মূল ভার্ব খুঁজো, এটাই হচ্ছে নিয়ম। এই ধরনের বাক্য থাকলে আমার নিয়ম কিভাবে করবে হবে, প্রশ্নের মূল ভার্ব হতে শেষ পর্যন্ত। প্রশ্নের মূল ভার্বকে রিড, তাহলে অ্যান্সার কি হবে, রিড শেষ পর্যন্ত কি, দা বুক। ভেরি সিম্পল। অর্থাৎ এই ধরনের বাক্যগুলো কিন্তু খুবই সিম্পল অ্যান্সার। আবার যদি আমরা এভাবে চিন্তা করি যে সাধারণ নাবোধক বাক্য, সাধারণ নাবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তখন নিয়মটা কি, তখন নিয়মটা হচ্ছে ডন্ট প্লাস মূল ভার্ব প্লাস ডন্ট প্লাস মূল ভার্ব হতে শেষ পর্যন্ত, এভাবে লিখলে আমরা চিন্তা করতে পারি। তাহলে সেক্ষেত্রে কি নিয়মটা, আমরা একটা এক্সাম্পল ফলো করি। যেমন আগের এক্সাম্পলটাই নিয়ে আসি, ইউ শুড নট রিড দ্য বুক। ধরে নাও এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে বলছে, তাহলে অ্যান্সারে কি আসবে, এই ইউ শুড বাদ যাবে। জাস্ট আমরা কি করব, মূল ভার্ব এখানে ডনটাকে নিয়ে আসবো, ডন্ট রিড দ্য বুক। অর্থাৎ যদি কোনো বাক্য আমি সাধারণ নাবোধক পাই, সেক্ষেত্রে আমি অ্যান্সারে আগে ডন্ট দিয়ে স্টার্ট করব, তারপরে প্রশ্নের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, যেমনটা এখানে হয়েছে। আর ব্যতিক্রম পাইলে, ফার্স্ট পারসন থার্ড পারসন যুক্ত পাইলে আমরা আগে দুটো নিয়ম ফলো করব, আর নেভার থাকলে আমরা আগের লাস্ট নিয়মটা ফলো করব। তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। এই পর্যন্তই আমাদের আজকে আলোচনা হলো ইম্পারেটিভ অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার ক্ষেত্রে এই নিয়মগুলো ফলো করতে হবে এবং সেভাবে প্র্যাকটিস করো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।